কেভিন সিভিলের পরিবর্তে মুড্ডাডা ফল আসছে ইস্টবেঙ্গলে, চ্যাম্পিয়ন বিদেশিকে কি সই করাবে ইস্টবেঙ্গল? তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, কারণ আজ থেকেই ভারতীয় ফুটবলের টপ লিগ শুরু হচ্ছে। তো সেই লিগ নিয়ে কথা বলা রয়েছে, কোথায় ম্যাচ দেখবে, কাদের ম্যাচ রয়েছে, কখন কোন সময় কিভাবে ম্যাচ হবে এবং নতুন কি নিয়ম এলো এবছরের আইএসএলে, সমস্তটা নিয়ে আলোচনা রয়েছে। সাথে ট্রান্সফার নিউজ নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আইএসএল নিয়ে কথা বলি, তো আজকে 14ই ফেব্রুয়ারি আজ থেকেই টপ টায়ার লিগ শুরু হচ্ছে, যেখানে কিন্তু এই বছরে 14টা আইএসএলে আমরা দল দেখব। হ্যাঁ, আজকে আবার যদি 15 নম্বর দলকেও দেখতে পেয়ে যাই, অবাক হওয়ার কিছু নেই। তো ইন্ডিয়ান সুপার লিগ নয়, ইন্ডিয়ান সার্কাস লিগ আজকে থেকে শুরু হচ্ছে, যেখানে আমরা প্রতিদিনই নানান রকম সার্কাস দেখব, খেলা দেখব, খেলার বাইরেও অনেক কিছু ঘটনা দেখব। তো যাই হোক, আলটিমেটলি খেলাটা ফিরছে, প্লেয়ারদের পায়ে বল ফিরছে, মাঠে ফুটবল ফিরছে, সেটা হচ্ছে সবথেকে বড় পাওনা আমাদের কাছে। তো আজকেই ডবল হেডার ম্যাচ, উদ্বোধনী ম্যাচে মোহনবাগান তারা খেলবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে, যেই ম্যাচটা শুরু হবে বিকেল 5টা থেকে, এবং দ্বিতীয় ম্যাচ রয়েছে সন্ধ্যা 7:30 থেকে, যেখানে এফসি গোয়ার মুখোমুখি হবে আই লিগের চ্যাম্পিয়ন দল, আইএসএল এ প্রমোট হওয়া ইন্টার কাশি। তো সেই ম্যাচটাও হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। এই বছরে কিন্তু সম্পূর্ণ নতুনভাবে আইএসএল হচ্ছে, যেটা কিন্তু এআইএফএফ পরিচালনা করছে। সেই আইএসএল এর সবথেকে যেটা বড় এবছরের নিয়ম, সেটা হচ্ছে প্রমোশন যেমন থাকছিল সেটা তো থাকছেই, সাথে এই সিজন থেকে রেলিগেশন শুরু হচ্ছে। আইএসএল এর তরফ থেকে একটা ভিডিও দিয়ে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। যারা একদম টপ পজিশনে শেষ করবে তারা চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা হবে। এই বছর কোনো রকম কাপ টুর্নামেন্ট হবে না। আর যারা একদম শেষের দিকে থাকবে, একদম পয়েন্ট টেবিলের শেষ পজিশনে থাকবে, তারা কিন্তু এই বছরে রেলিগেট হয়ে তারা কিন্তু যে আই লিগ, সেই আই লিগের নাম পরিবর্তন হয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ হয়ে গেছে। তো সেই সেকেন্ড টায়ার লিগে তারা কিন্তু চলে যাবে। আবার সেকেন্ড টায়ার লিগের চ্যাম্পিয়ন দল কিন্তু প্রমোট হয়ে তারা কিন্তু চলে আসবে আবার ইন্ডিয়ান সুপার লিগে। এটা কিন্তু নতুন নিয়ম। তো সেক্ষেত্রে যে সমস্ত দল প্রথম থেকে ভাবছিল যে এবছর তো আর রেলিগেশন হচ্ছে না, ও যা হোক মা করে খেলে নেবো, তো তাদের জন্য বিশেষ চাপ হবে। আমি তো ভাবছি মোহামেডানের কি হবে। মোহামেডান যদি কিছু ম্যাচ জিততে পারে, যদি পজিটিভ অ্যাপ্রোচে খেলে যে ঠিক আছে আমরা ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েও ভালো কিছু করতে পারি, তাহলে ভালো। তা না হলে যদি একজন রেলিগেট হয়ে যায়, সেটা কিন্তু খুবই খারাপ বিজ্ঞাপন হবে ভারতীয় ফুটবলের জন্য। যারা প্রমোশন হয়ে এসেছে তারা যদি রেলিগেট হয়ে যায়, তো এটা একটা চাপের ব্যাপার কিন্তু রয়েছে প্রত্যেকটা দলের ক্ষেত্রেই। তো এছাড়া আরও একটা আপডেট দিয়ে রাখি, ওড়িশা এফসির প্রথম ম্যাচ ছিল। তো সেই প্রথম ম্যাচ তো তারা ওড়িশা এফসি খেলতে পারবে না, যেটা কিন্তু পোস্টপন্ড হয়েছে 16ই ফেব্রুয়ারি। তারা 16ই ফেব্রুয়ারি প্লেয়ারদের আসার জন্য তাদের ক্যাম্পে একদম নির্দেশ দেওয়া হয়েছে, যাদের স্কোয়াড যেটা রয়েছে, এবং 17ই ফেব্রুয়ারি থেকে তারা তাদের ফার্স্ট ট্রেনিং শুরু করবে। তো সেকেন্ড ম্যাচও তাদের কিন্তু পোস্টপন্ড হতে পারে, সেকেন্ড ম্যাচেও হয়তো তারা নামবে না 24 তারিখে, বা নামতেও পারে, দেখা যাক। হয়তো কিছুদিন সেখানে অনুশীলনের সময় পেয়ে 24 তারিখ থেকে তারা খেলতে পারে। এবং প্রত্যেকটা দল যে খেলবে তাদের যে হোম মাঠের কিন্তু কস্ট অনেকটা কমেছে। তো মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের যেমন সম্পূর্ণ বিনামূল্যে হয়ে গেছে, ওড়িশা এফসিও কিন্তু বিনামূল্যে তাদের স্টেডিয়াম ব্যবহার করতে পারবে, সেরকমটাই খবর মিলছে। এবং ইন্টারকাশির হোম ভেন্যু হিসাবে তারা ভুবনেশ্বর থেকে খেলার কথা থাকলেও কিন্তু শেষ পর্যন্ত ভুবনেশ্বর হচ্ছে না। ইন্টারকাশি কিন্তু তারা গোয়া থেকে কিন্তু তাদের টুর্নামেন্ট খেলবে, সেরকমটাই তাদের হোম ভেন্যু হিসাবে ঠিক হচ্ছে বলেই শোনা যাচ্ছে। তো পুরো ফুটবল আপডেট শেয়ার করলাম। এবার যদি আমরা সরাসরি ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু প্রথম ম্যাচেই জয়ের চেষ্টা করবে। তারা কিন্তু ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে। তারা আগের বছর তো আবার লিগ শিল্ড এবং কাপ দুটোই চ্যাম্পিয়ন হয়েছে, এবছর কিন্তু হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে প্রথম ম্যাচ সের্জিও লোবেরার মোহনবাগান দলের দায়িত্ব পাওয়ার পর কিন্তু এটা সবথেকে বড় ম্যাচ। প্রথম ম্যাচ সবসময় চাপের হয়। তো সেক্ষেত্রে সের্জিও লোবেরা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 4-4-2 ফরমেশনে তার দলকে খেলাতে পছন্দ করবে, যেখানে গোলে নো ডাউট ভিশাল কাইত শুরু করবে। ডিফেন্স লাইনে অ্যালবার্টো রড্রিগেজের সঙ্গে মেহতাব সিংকে সেন্টার ব্যাকে জুটি বাঁধতে দেখব। সাইড ব্যাকে সুভাশিস বোস ক্যাপ্টেন, অপরদিকে আওমে রানাওয়াতে তাকে কিন্তু আমরা সাইড ব্যাক পজিশনে দেখতে পাবো। মিডফিল্ড পজিশনে আপুইয়ার সাথে শুরু করবে সাহাল, এবং উইঙ্গার পজিশনে একদিকে মনবীর সিং রয়েছে, অপরদিকে লিস্টন কোলাজো, এবং আপ ফ্রন্টে জোড়া স্ট্রাইকার হিসাবে
জিমি পেট্রাটোস তার সঙ্গে জেমি ম্যাকলারেন 4-4-2 যাবে। এই দলটাকেও আবার 4-2-3-1 সেটাও করা যায়। তো সেক্ষেত্রে সাহাল আর আপুইয়া একটু ডিপ থেকে খেলবে এবং অ্যাটাকিং লাইনে কিন্তু অ্যাটাকিং মিডিও হিসাবে পেট্রাটোস এবং দুটো উইংয়ে লিস্টন এবং মনবির চলে যেতে পারবে। সিঙ্গেল স্ট্রাইকারে কিন্তু আবার ম্যাকলারেনও চলে যেতে পারবে। পরবর্তী সময় রবসন রবিনোকে ব্যবহার করা হবে বা পরবর্তী সময় কিন্তু আমরা দেখতে পাবো জেসন কামিংসকে ব্যবহার করতে, এবং এটাও একটা পরিকল্পনা থাকতে পারে লিস্টনের জায়গায় কিন্তু প্রথম থেকে রবসনকেও ব্যবহার করার একটা চিন্তাভাবনা থাকতে পারে কোচের মধ্যে। তো সেই দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। আর কেরালা ব্লাস্টার্স দল নিয়ে তো আগেই আলোচনা করেছি। তাদের সন্দীপ সিং প্রথম ম্যাচ সাসপেন্ড থাকছে, কারণ সুপার কাপে সে রেড কার্ড দেখার জন্য সেই যে কার্ডটা কিন্তু আইএসএলও ক্যারি ফরওয়ার্ড হচ্ছে এবং সে প্রথম ম্যাচ খেলতে পারবে না। বাদবাকি তাদের দলে সবাই মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে, তারাও কিন্তু ভালো একটা ফাইট দেওয়ার চেষ্টা করবে। এবার খেলা দেখবে কোথায়? খেলা দেখতে গেলে ফ্যান করে যারা সাবস্ক্রিপশন নিয়েছো ভালো কথা, যারা নিতে পারছো না তারা একটুখানি আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করে নিও। একটাই কাজ, সাবস্ক্রাইবটা করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, সেখানে কোনো ব্যবস্থা থাকলে অবশ্যই শেয়ার করা হবে। আর দ্বিতীয় যে ম্যাচ এফসি গোয়া নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি, কিন্তু আমরা এখনও পর্যন্ত আলোচনা করিনি ইন্টার কাশিকে নিয়ে। যেই ইন্টার কাশির দায়িত্বে রয়েছে অবশ্যই হাবাস। তো হাবাস মানেই কিন্তু একটা তিখর বুদ্ধি এবং আইএসএলে যথেষ্ট সফল, সবথেকে সফল কোচের মধ্যে কিন্তু রয়েছে তিনি। তো তার দল কীরকম হয়েছে সেই দিকে অবশ্যই নজর দেবো। তার আগে প্রথমেই কিন্তু তাদের আমরা যদি বিদেশিদের নিয়ে কথা বলি, বিদেশিদের মধ্যে কিন্তু তাদের কাছে 6 বিদেশি রয়েছে। তারা ইন্টারেস্টিং সাইনিং একজন ফরেন গোলকিপারকে তারা সাইন করিয়েছে। তো ট্যারিসকে কিন্তু আমরা গোলকিপার পজিশনে একজন স্প্যানিশ প্লেয়ারকে দেখব। এছাড়া ডেভিড হিউমানাস রয়েছে যে কিন্তু ডিফেন্ডার প্লেয়ার হিসাবে খেলবে। এছাড়া মিডফিল্ড প্লেয়ার হিসাবে কিন্তু তাদের কাছে একটা প্লেয়ার রয়েছে যেও কিন্তু স্প্যানিশ প্লেয়ার, সের্জিও লিমাস, যাকে কিন্তু ডিফেন্সিভ মিডিও রোলে দেখা যাবে। রাইট উইং পজিশনে আলফাট পেনাসকে দেখা যাবে। এছাড়া স্ট্রাইকার পজিশনে কিন্তু সেখানে মারিও বার্কোর সঙ্গে শুরু করবে নাউরেস। তো এটাই কিন্তু তাদের 6 জন বিদেশি প্লেয়ার। তো তাদের পসিবল প্লেইং 11 নিয়ে যদি আমরা কথা বলি, অবশ্যই নতুন বিদেশি গোলকিপারকে এবছরে আমরা আবারও দেখতে পাবো। আইএসএলের মঞ্চে প্রথম ম্যাচ থেকেই হয়তো গোলকিপারে বিদেশি প্লেয়ারকে দিয়েই খেলাতে পছন্দ করবে। এবং ডিফেন্স লাইনে কিন্তু নিশু কুমার, প্রবীর দাসদের সাইড ব্যাকে রেখে ডিফেন্সিভ রোলটা কিন্তু নিশ্চল চন্দন এবং তার সাথে নরেন্দ্র গেহলট শুরু করবে। মিডফিল্ডার লিমাস থাকবে, তার সাথে জয়েস রানে এবং সুমিত পাসি, এবং আক্রমণে কিন্তু সেই জায়গাতে অবশ্যই প্রথম থেকে কিন্তু চেষ্টা করবে পেনাসকে খেলানো। রাইট উইং পজিশনে, স্ট্রাইকার পজিশনে কিন্তু সেক্ষেত্রে মারিও বার্কো হয়তো পরবর্তী সময় আসতে পারে। প্রথম থেকে কিন্তু নাওরেস পেট্রাটোস তাকেই কিন্তু খেলানো হবে এবং তার সাথে আশিস শাহ 4-3-3 ফরমেশনে কিন্তু এক্ষেত্রে হাবাস তার দলকে খেলাবে। আর এফসি গোয়ার কাছে 2 জন বিদেশি প্লেয়ার রয়েছে, তাদের দল নিয়ে অলরেডি আলোচনা করেছি। এই ম্যাচটাও ইন্টারেস্টিং ম্যাচ হবে। তো অবশ্যই যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশান করে যেও যে আজকের ডবল হেটার ম্যাচ মোহনবাগান বনাম কেরালা ম্যাচের রেজাল্ট কী হবে আমাকে জানাতে পারো। স্কোর লাইন প্রেডিকশান মিলে গেলে পরবর্তী সময় শেয়ার করা হবে। এবং গোয়া ইন্টারকাশির ম্যাচের রেজাল্ট কী হবে সেটাও জানাতে পারো। আলাদা আলাদা কমেন্ট করবে, একটা কমেন্টের মধ্যে দুটো ম্যাচ করবে না, দুটো কমেন্ট করবে, তাহলেই কিন্তু তোমাদের কমেন্টগুলো পিক করতে আমার সুবিধা হবে এবং কমেন্ট মিলে গেলে তোমাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তো এবার যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গল শিবিরে বড় ধাক্কা। কেভিন সিভিলের দীর্ঘদিনের জন্য কিন্তু সে ইনজুরি পেয়ে বেরিয়ে গেল, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তাকে পাওয়ার সম্ভাবনা নেই, মার্চ মাসেও পাওয়ার সম্ভাবনা নেই। তার মানে এপ্রিল আর মে ওইটুকুতে পেয়ে আর ইস্টবেঙ্গলের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না, কারণ এই অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে কাজ চালানো খুবই চাপের ব্যাপার। তো সেই জায়গাতে ইস্টবেঙ্গল কিন্তু কালকেই একটা মোটামুটি বৈঠক হয়েছে, সেখানে কিন্তু বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষত ইমামির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে আইএসএলে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের নেওয়া হোক বিদেশি প্লেয়ার হিসাবে, এবং অবশ্যই 7 ফরেন প্লেয়ার হিসাবে কিন্তু তাকে সাইনিং করানো হোক, যখন এখন তাকে দিয়ে খেলাতে হবে এবং পরবর্তী সময় যখন কেভিন সুস্থ হয়ে যাবে, যে ভালো পারফরমেন্স করবে তাকেই কিন্তু সেই সময় খেলানো হবে, আরও একজনকে আনরেজিস্টার করিয়ে রাখা হবে। এবং ইনজুরি সমস্যা যদি আরও কোনো বিদেশি প্লেয়ার হয় সেও কিন্তু প্রথম থেকেই খেলবে, সেরকমই চিন্তাভাবনা রয়েছে। তো বেশ কিছু প্রোফাইল সেখানে জমা পড়েছে, তার মধ্যে আমি তোমাদের অলরেডি কার্লোস ডেলগাডোর নাম সাজেস্ট করেছিলাম। কি ডেলগাডোকে পাওয়াটা একটু চাপের ব্যাপার হলেও কিন্তু ডেলগাডোর সঙ্গে পার্সোনালি অস্কার কথা বলবে বলে শোনা যাচ্ছে। কিন্তু যেটা ম্যানেজমেন্টের সবথেকে পছন্দ এবং এই শর্ট টাইমের মধ্যে যাকে আনলে ভালো কিছু হতে পারে সেটা হচ্ছে মুর্তাদা ফল। তো এই 38 বছর বয়সী সেনেগালের সেন্টার ব্যাক আইএসএলের মঞ্চে কি খেলেছে সেটা নতুন করে বলার আমরা কিছু
নেই, যেখানে আমরা দেখেছিলাম তাকে এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি, ওড়িশা এফসির হয়ে অনবদ্য পারফরমেন্স। আইএসএল এর মঞ্চে কিন্তু তার 140টা ম্যাচ খেলা হয়ে গেছে, সেখানে কিন্তু তার গোল সংখ্যা রয়েছে 25টা এবং অ্যাসিস্ট সংখ্যা রয়েছে 7টা। তার মানে শুধু ডিফেন্স নয়, সঙ্গে গিয়ে অ্যাটাকও করতে পারে। এই প্লেয়ার কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে, তাকে এই অন্তত 6-7টা ম্যাচের জন্য যদি পাওয়া যায়, ইস্টবেঙ্গলের ডিফেন্স ভাই দাঁড়িয়ে যাবে এবং প্লেয়ারটাকে কিচ্ছু করতে হবে না, দাঁড়িয়ে থাকুক, খালি ডিফেন্স সামলাক, তাকে অ্যাটাকেও সাহায্য করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আনোয়ারের সঙ্গে জুটি বাঁধলে বাকি কাজটা আনোয়ার করে দিতে পারবে। একজন ফরেন প্লেয়ারের পাশে আনোয়ার মানে ব্রিলিয়ান্ট অপশান, আর একটা ইন্ডিয়ান প্লেয়ারের কাছে আনোয়ার মানে সাধারণ মানের আনোয়ারকে মনে হবে। তো আনোয়ার বল প্লেয়িং ডিফেন্ডার হিসেবে খেলে দিতে পারবে এবং মুড্ডাটা ফলকে যদি শুধুমাত্র ডিফেন্সের কাজটা দেওয়া হয়, আমি তো বলবো খারাপ হবে না, খুবই ভালো হবে। তো দেখা যাক, এই অপশানগুলো রয়েছে। আরও আইএসএলের পরিচিত বিদেশি প্লেয়ারের দিকেও নজর রাখা হয়েছে, যাদের দিয়ে কিন্তু কাজ চালিয়ে দেওয়ার জন্য অন্তত 5-6টা ম্যাচ যাতে তারা খেলে দিতে পারে, সেই জন্য চেষ্টা চালানো হচ্ছে। তো দেখা যাক, নতুন একজন বিদেশি প্লেয়ার ডিফেন্সের জন্য ইস্টবেঙ্গল নিতে চলেছে, সেরকমটাই খবর, এবং সেটা খুব দ্রুত তারা নেওয়ার চেষ্টা চলছে, যাতে আইএসএলের তৃতীয় ম্যাচ থেকে অন্তত তাকে পাওয়া যায়, প্রথম দুটো ম্যাচে না পাওয়া গেলেও। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন বিদেশির দিকে মুভ করে। আজ অথবা কাল একটা ফাইনাল কিছু হয়তো সিদ্ধান্তও নিয়ে নিতে পারে ম্যানেজমেন্ট, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।